আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি আব্দুল্লাল মুতির লেখা আকাশ এই গল্পটি আজকে আমরা এমন সহজভাবে করে ফেলবো, কয়েকটা ধাপে ধাপে প্যারায় প্যারায় বুঝে ফেলবো। দেখবা এই ক্লাসের পর থেকে তোমাদের এই গল্পে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে, আর তোমরা পরীক্ষায় খুব সহজ করে উত্তর করতে পারবা এবং মনে রাখতে পারবা অনেক দিন যাবত। তো চলো আমরা আলোচনাটি শুরু করি। একই সাথে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে সেটিরও উত্তর তোমাদেরকে করে দেবো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, আমি পুরো গল্পটুকু তোমাদেরকে পড়াবো না, আমি গল্পের মূল বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখবো পুরো গল্পটুকুই হয়ে গেছে, আর এইখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবা। তো চলো আমরা দেখি। শুরুতে দেখো, আকাশ আসলে কি আমরা দেখি। দেখো, আগে মানুষ কি ভাবতো? আগে মানুষ ভাবতো আকাশ মনে হয় পৃথিবীর উপর একটা শক্ত কোনো ঢাকনা বা ছাদ। মাঝে মাঝে ভাবতো আকাশটা স্তরে স্তরে ভাগ করা। আসল সত্যিটা কি আমরা দেখি। দেখো, আকাশ কোনো শক্ত ছাদ নয়, এটা আসলে একটা গ্যাসের বিশাল সমুদ্র বা ফাঁকা জায়গা। পৃথিবীর উপর যে বাতাসের স্তর বা বায়ুমণ্ডল আছে সেটাই হলো আকাশ। এটি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সহ প্রায় 20টি বর্ণহীন, যার কোনো রং নেই, গ্যাস বা জলীয় বাষ্প আর ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে এখানে। 2 নম্বরে যে জিনিসটা তোমাদের জানা লাগবে, দেখো যে আকাশ কেন নীল দেখায়। দেখো, আকাশ নিজে কিন্তু নীল নয়, কারণ বাতাসের গ্যাসগুলোর কোনো রং নেই। সূর্য থেকে যখন আলো পৃথিবীতে আসে তখন সে আলো বাতাসের ছোট ছোট গ্যাসের কণার উপর এসে পড়ে। এই গ্যাসের কণাগুলো সূর্যের আলোর ছোট ছোট মাপের নীল আলোর ঢেউগুলোকে চারদিকে ঠিকরে বা ছড়িয়ে দেয়। চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ে বলেই আমাদের চোখ পুরো আকাশটাকে নীল দেখায়। সহজ কথায়, বাতাসে আলোর কুস্তি খেলার কারণে নীল রংটা জিতে যায় আর ছড়িয়ে পড়ে। এরপর 3 নাম্বার দেখো, বলছে দেখো যে সকাল, দুপুর আর সন্ধ্যায় আকাশের রং কেন বদলায়। দুপুরবেলা কেন বদলায়? দেখো, সূর্য থাকে একদম আমাদের মাথার উপরে, আলো সরাসরি বা লম্বালম্বিভাবে বাতাস ভেদ করে চলে আসে, তাই দুপুরবেলা আকাশ একদম পরিষ্কার ও স্বাভাবিক দেখায়। এরপর সকাল ও সন্ধ্যা বেলা দেখো, সূর্য থাকে এক পাশে তেরছা বা বাঁকাভাবে, তখন সূর্যের আলোকে বাতাসের অনেক বড় স্তর পার হয়ে আসতে হয়। ধুলোকণা আর মেঘের ভিতর দিয়ে শুধু সূর্যের লাল আলোর বড় ঢেউগুলো আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে, তাই সকাল আর সন্ধ্যায় আকাশ ও মেঘ লালচে দেখায়। এবার দেখো, সাদা মেঘ আর কালো মেঘ কেন হয়। আমরা দেখি সাদা মেঘ কেন থাকে আর কালো মেঘ কেন থাকে। সাদা মেঘের ভিতর যখন খুব ছোট ছোট পানির কণা জমে থাকে তখন সূর্যের আলো আর ভেতর দিয়ে সহজে চলে আসতে পারে, তাই মেঘ সাদা দেখায়। আর কালো মেঘ কেন দেখায়? যখন মেঘে পানির কণাগুলো এক হয়ে অনেক বড় আর ঘন হয়ে যায় তখন সূর্যের আলো আর সেই মেঘ ভেদ করে নিচে আসতে পারে না, বা আলো আটকে যায় বলেই সেই মেঘকে আমাদের নিচে থেকে কালো দেখায়, যেমন বৃষ্টির আগে হয়। এর পরে দেখো, বিজ্ঞানীরা আকাশ নিয়ে কি করেছেন। আগের দিনে বিজ্ঞানীরা আকাশে বেলুন বা রকেট পাঠিয়ে পরীক্ষা করতেন, আর এখন মানুষ নিজেই মহাকাশ যানে চড়ে পৃথিবীর বাইরে চলে যাচ্ছে, চাঁদেও ঘুরে এসেছে। পৃথিবী থেকে শত শত মাইল উপরে যেখানে বাতাস নেই সেখানে এখন ঘুরছে অনেক কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ যান। এরপর বলা হচ্ছে মহাকাশ যান থেকে আমাদের কি লাভ হচ্ছে বা আমরা কি লাভ করছি। যে সেখানে থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলা হচ্ছে, আবহাওয়া জানা যাচ্ছে, কখন কোথায় বৃষ্টি বা ঝড় হবে তা আগে থেকেই বোঝা যায়। যোগাযোগ সহজ হয়েছে, আমরা যে দূর দেশে ফোন করি বা টেলিভিশনে অনুষ্ঠান বা খেলা দেখি, সে সিগন্যাল বা সংকেতগুলো এই মহাকাশ যানগুলোই ঠিকরে পৃথিবীতে পাঠায়। তো এই ছিল তোমাদের এখান থেকে ব্যাখ্যাটুকু। আশা করি তোমরা অনেকখানি ভালো স্পষ্ট একটা ধারণা পাইছো, আর এগুলো যদি তুমি খুব ভালোভাবে পড়ে ফেলো সৃজনশীল খুব সুন্দর লিখতে পারবা, দেন এমসিকিউর উত্তরগুলোও খুব ভালো করতে পারবা। তো চলো এখন তোমাদের বইয়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচন প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা একটু দেখি। 1 নম্বর বহু নির্বাচন প্রশ্ন বলা হচ্ছে রাতের আকাশ সচরাচর কী রঙের হয়। উত্তর কিন্তু হবে গ নাম্বার কালো। 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে মহাকাশ থেকে
মহাকাশ থেকে এখন জানা সম্ভব হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তর হবে আবহাওয়ার অবস্থা এবং বিভিন্ন দেশের ফসল উৎপাদন ব্যবস্থা বা অবস্থা। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হচ্ছে ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশিমতো হয়ে থাকে, কিন্তু পলির ধারণা এই রঙের ভিন্নতার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে? উত্তরটি হবে ঘ নাম্বার, বায়ুমণ্ডলের নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। এবার 4 নম্বর বলা হচ্ছে আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনাটি নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ক নম্বর 1 ও 2, অর্থাৎ অবাস্তব এবং প্রাচীন। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলবো। চলো, তো শুরুতে দেখো ক, খ, গ, ঘ প্রশ্ন 4টির উত্তর আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। শুরুতে দেখো ক এবং খ, তাই না? ক নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে হার হামেশা যে আকাশ দেখে তা আসলে কি? হার হামেশা যে আকাশ দেখে তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। খ নম্বরে বলা হচ্ছে সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না কেন? পৃথিবীর ওপরকার অর্থাৎ পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডলের জন্য সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। সূর্য থেকে আমাদের চোখে যে আলো পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল এখানে হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয়। দুপুরে এই আলো আসে সরাসরি লম্বভাবে, কিন্তু সকালে ও সন্ধ্যায় এই আলো আসে তেরছাভাবে। তাই সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি আমরা ভালো করে পড়ে ফেলি, তাহলে উত্তরগুলি করতে খুবই সুবিধা হবে। বলা হচ্ছে দেখো যে রফিক সাহেব একজন চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়ায় ভিন্ন। আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। তো এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে উদ্দীপকে রফিক সাহেবের মধ্য আকাশ শীর্ষক প্রবন্ধে যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পৃক্ত প্রাচীন ধারণার দিকটি উঠে এসেছে। আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হর হামেশা আমরা যে আকাশ দেখি তা হল বায়ুমণ্ডলের নানান বর্ণহীন গ্যাসের মিশেল। কিন্তু অতীতের আকাশ সম্পর্কে মানুষের ধারণা এমন ছিল না। উদ্দীপকে রফিক সাহেবের প্রাচীন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তিনি আধুনিক ধারার চিকিৎসায় তেমন বিশ্বাসী নন। তার এই আকাশ সম্পর্কে আগেরকার দিনের মানুষের ভাবনার তুলনা করা যায়। তারা ভাবতো আকাশটা পড়তে ভাগ করা, অর্থাৎ পরতে ভাগ করা। উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার দিকটি ফুটে উঠেছে। ঘ নম্বরে বলা হচ্ছে আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতের ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপকে এবং আকাশ প্রবন্ধের আলোকে উক্তিটি যথার্থ। বিজ্ঞানের কল্যাণে আধুনিক হয়ে উঠেছে পৃথিবী। সনাতন চিন্তাভাবনা বাদ দিয়ে বিজ্ঞানসম্মত আধুনিক ধ্যান ধারণা এবং নিত্য নতুন গবেষণায় বিজ্ঞানের জগৎকে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছে। উদ্দীপকে রফিক সাহেব সনাতন চিকিৎসা পদ্ধতিকে আঁকড়ে ধরে থাকলেও তার পুত্র সুমন সাহেব চিকিৎসা ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করেন। সুমন সাহেব রোগীর রোগ নির্ণয়ে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদি নানা রকম পদ্ধতি অনুসরণ করেন। আকাশ প্রবন্ধে আকাশ সম্পর্কে নানা তথ্য উঠে এসেছে। আধুনিক যুগে আকাশ সম্পর্কে প্রাচীন মানুষের যে ধারণা ছিল তা পাল্টে গিয়েছে। বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যের মাধ্যমে মানুষ জানতে পেরেছে বলে আকাশ সম্পর্কে ধ্যান ধারণা সঠিক ও আধুনিক হয়েছে। পাশাপাশি বিজ্ঞানের জগতে মানুষ লাভ করেছে অগ্রগতি। অর্থাৎ উদ্দীপক ও আকাশ প্রবন্ধে দেখা যায় আধুনিক ধ্যান ধারণা আকাশ সম্পর্কে মানুষের চিন্তাকে যেমন পাল্টে দিয়েছে তেমনই আধুনিক গবেষণা চিকিৎসা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।